এলএনজি নির্ভরতায় চরম ঝুঁকি, এক টার্মিনাল বিকলে দেশ জুড়ে গ্যাস বিপর্যয়, ভোগান্তিতে বাসাবাড়ি সহ শিল্প ও পরিবহন খাত। পোশাক খাতে এআই ও অটোমেশনে বাড়ছে উৎপাদন, বাড়ছে চাকরি হারানোর শঙ্কাও, বেশি ঝুঁকিতে নারী পোশাক শ্রমিক। এবং চট্টগ্রামে বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু 27 জুলাই, থাকছে পদার্থবিজ্ঞানের অনুপস্থিতদের জন্য পুনর্নিবন্ধনের সুযোগ। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সঙ্গে আছি ফয়সাল মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন থেকে শুরু করে আবাসিক গ্রাহকদের ওপরও। রাজধানীর অনেক এলাকায় চুলা জ্বলছে মিটমিট করে, কোথাও আবার গ্যাসই নেই, বন্ধ রান্না। আর গ্যাসের অপেক্ষায় সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইন পরিবহন চালকদের। সব মিলিয়ে গ্যাস সরবরাহে দেখা দিয়েছে বিপর্যয়। বিস্তারিত প্রতিবেদনে। চুলায় আগুন নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ অপেক্ষা, গ্যাস সংকটে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। তেলের সংকটের রেশ কাটতে না কাটতেই গ্যাস সরবরাহের সাময়িক বিপর্যয় নতুন করে প্রশ্ন তুলেছে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েও। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আরো 3 ঘন্টা লাগবে গ্যাস নিতে, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত গ্যাস নেই। তাহলে আমরা টিপ মারবো কখন, সংসার চালাবো কখন, গাড়ি চালাবো কখন, টিপ মারবো কখন? এই অবস্থা, প্রতিদিনই এই অবস্থা। যাবত প্রায় 3-4 ঘন্টা ওভার হয়ে গেছে, আরো যে 3-4 ঘন্টা লাগবে না এমন কোনো শিওর নাই। সেই সকাল থেকে মনে করেন 1 কিলোর উপরে জাম ঠেলতেছি, পাম্পে আসলে গ্যাস পাই না, আমরা ঢুকে না। এই 150 টাকার গ্যাস ঢুকে সে যে পাইতেছি না, বর্তমানে এই গ্যাস পাইতেছি না, টিপ টুপ মারা পারতেছি না, সংসার চালাই অনেক কষ্ট। প্রতিদিনই 4 ঘন্টা 3.5 ঘন্টা লাইন ধরে নিতে হয় গ্যাস। এর ভিতরে মনে করেন আমাদের সমস্যা হয়ে যায়। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটে বিপাকে আবাসিক গ্রাহকরাও। রাজধানীর বিভিন্ন এলাকায় কমে গেছে গ্যাসের চাপ, কোথাও চুলা মিটমিট করে জ্বললেও রান্না করতে লাগছে স্বাভাবিক সময়ের কয়েক গুণ। সারাদিনও গ্যাস থাকে না, তারপরে ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, পরীক্ষা চলতেছে, পরীক্ষা, নাস্তা বানাতে পারি না, দুপুরে ভাত দিতে পারি না, বললেই তো সিলিন্ডার এনে ব্যবহার করা যায় না। এখন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের তো অত টাকা পয়সা নাই। এখন মনে করেন আমাদের এইভাবে দিন চলতেছে, রান্না বান্না হয়ই না। গ্যাস নিয়ে আমাদের অনেক প্রবলেম, গ্যাস থাকে না, রাঁধতে পারি না, বাচ্চাদের খাওয়াইতে পারি না। তারপরে কোনো সময় গ্যাস থাকে না, রাত্রেও থাকে না, দিনেও থাকে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই গ্যাসের প্রয়োজন হয়, তো গ্যাসের চুলা যখন জ্বালাতে আসি ধরেই না। হঠাৎ হঠাৎ কখনো যদি ধরেও, একটা চুলা ধরে খুব সীমিত, সেটাতে চা বানাতেও সময় লাগে অনেক সময়, একটা ডিম ভাজাও যায় না। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশের মোট গ্যাস সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে। সাভার, আশুলিয়া, গাজীপুর ও টাঙ্গাইল সহ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে 12 PSI-এ নেমেছে। প্রয়োজনীয় 40-50 PSI চাপ না থাকায় শত শত কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কোথাও বন্ধ রয়েছে কার্যক্রমও। বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমে গেছে গ্যাস সরবরাহ, এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। আমরা বিল দেবো, গ্যাস পাবো না, 1 বছর 3 বছর ধরে এরকম। আর 2 মাস ধরে তো 1 মিনিটের লেগে বাড়িটা গ্যাস আমরা রাত 12টায় আসে, ভোর 6টায় যায়। আমাদের মা বোনরা রাত 2টার সময় 3টার সময় উঠে পাক করছে, কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। আমরা বৈধ গ্যাস, বৈধ বিল দিব, আমরা কেন গ্যাস পাবো না? নাইলে আমাদের সরকারের কাছে আবেদন, গ্যাস যতদিন না দিবে আমরা বিল ততদিন দিব না। জ্বালানি বিভাগ বলছে কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থা। আগামী 2-1 দিনের মধ্যে টার্মিনালটি সচল হতে পারে বলে আশা করা হচ্ছে। যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য।
ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম প্রতি মাসেই করা হচ্ছে। আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে যে এই জায়গায় গ্যাস এসেছে আমাদের জানাইলে আমরা উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করব। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিতে সাময়িক গ্যাস সংকট তৈরি হলেও আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। দেশের ৩৫ থেকে ৪০% গ্যাস এলএনজি থেকে আসায় একটি টার্মিনালে সমস্যা হলেই সব খাতে এর প্রভাব পড়ে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। শিগগিরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, রাষ্ট্রপতি চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে পারেন এবং এরপর সংবিধান মেনে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবরটি আপাতত কেবলই গুঞ্জন। এর বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেয়নি বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বাস্তব পরিস্থিতি তৈরি হলেই কেবল প্রয়োজনীয় পদক্ষেপ ও আলোচনা করা হবে। স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক, পদত্যাগ করতে চান সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। বাংলাদেশের অর্থনীতির প্রাণ বলা হয় তৈরি পোশাক খাতকে। কোটি মানুষের জীবিকা আর দেশের রপ্তানি আয়ের বড় অংশই নির্ভর করে এই শিল্পের ওপর। কিন্তু পোশাক শিল্পে এআই ও অটোমেশনের দ্রুত বিস্তার উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করলেও বাড়ছে কর্মসংস্থান সংকটের আশঙ্কা। সিপিডির গবেষণায় সতর্ক করা হয়েছে, যথাযথ প্রস্তুতি না থাকলে 12 লাখের বেশি শ্রমিক, বিশেষ করে নারীরা, চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প এখন বড় এক সন্ধিক্ষণে। প্রযুক্তি নির্ভর উৎপাদন, এআই ও অটোমেশনের দ্রুত বিস্তারে যেমন বাড়ছে শিল্পের সক্ষমতা, তেমনি তৈরি হচ্ছে লাখো শ্রমিকের কর্মসংস্থান নিয়ে নতুন শঙ্কা। সিপিডির গবেষণা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারে 2041 সালের মধ্যে দেশে তৈরি পোশাক খাতে প্রায় 12,20,000 শ্রমিকের চাকরির ঝুঁকিতে পড়তে পারে, যাদের প্রায় 60%ই নারী শ্রমিক। There are recognitions there are certain forces are known, but the policies are not designed to adequately address those issues, starting from automation to TVET to other employment incentives. And the labor market policies have a lot to do with it, but a lot will change, and I think we can prepare because we have a short window that many other countries in the region don't have. If we don't do things differently, we are not going to take this opportunity, and we are going to just continue with the same set of actions and policies that we have now. So I'm seeing the opportunity, but I'm not seeing the actions needed for taking this opportunity and transforming it, not in potential, but in reality. প্রতিবেদনে বলা হয়েছে, দেশ যখন এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন অটোমেশন, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন শ্রম বাজারে নতুন চাপ সৃষ্টি করছে। We see the emergence of AI and automation and other technological innovation, the demographic transition, and what is more important is that the changing aspiration of the younger generation and the future labor force regarding their attitude toward work and the work and leisure balance that they aspire for. তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও পোশাক তৈরির প্রতিটি ধাপে এখনও অপরিহার্য মানুষের অংশগ্রহণ। মেশিনে তৈরি ড্রেস পার্টকে পূর্ণাঙ্গ পোশাকে রূপ দিতে প্রয়োজন হয় দক্ষ শ্রমিকের। গবেষকদের মতে, এআই নির্ভর শ্রমবাজারে টিকে থাকতে দক্ষতা উন্নয়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবকিছু অটোমেটিক মেশিনে কমপ্লিট হয়ে আসে,
আমরা শুধু সুইং এর লেভেল লাগে ফিনিশিং কমপ্লিট করি। সুতা থেকে কম্পিউটার মেশিন, আধুনিক যে মেশিন আছে মেশিনে কম্পিউটারে প্রোগ্রাম সেট করে দেয়, সেট করে পার্ট অনুসারে বাড়ায়, সেইটা আবার মেকআপে তৈরি করে সোয়েটার রূপান্তরিত হয়। যে ডিজাইনই করে দিই সেই ডিজাইনই বের হয়ে আসে। এখন ডিজিটাল যুগ, এই সিস্টেমে আর কি হইতেছে। আগের মতো আর এই হাতে খরচ মারা আপনার মাল বানাইতে হয় না। শিল্প সংশ্লিষ্টদের মতে বৈশ্বিক পোশাক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে প্রযুক্তির ব্যবহার এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজন। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের বেশ কিছু দিকে নজর দিতে হচ্ছে। ধরেন মেশিনারি, উন্নত মেশিনারি, যে উন্নত প্রযুক্তি, ইফিসিয়েন্সি, ম্যান পাওয়ার, এই বিভিন্ন দিকে কিন্তু আমরা আগাচ্ছি। এবং এই মেশিনারিজ দেখতে আগে যেমন ধরেন ম্যানুয়ালি অনেক কাজ করতে হতো, এখন সেটা অটোমেশন চলে আসছে। এবং এই অটোমেশন মেশিনগুলো ইনভেস্ট করতে আনতে অনেক ইনভেস্ট করতে হয়েছে কোম্পানিকে। ধরেন ম্যান পাওয়ারটাকে ডেভেলপ করতে, এদেরকে স্কিল হ্যান্ড তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখন ওভারঅল মোটামুটি গার্মেন্টস আবার ডে বাই ডে আমরা একটু আগানোর চেষ্টা করছি। প্রযুক্তির অগ্রযাত্রাকে যেহেতু থামিয়ে রাখা যাবে না, সেক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, কারিগরি শিক্ষা ও যুগোপযোগী নীতি হতে পারে দেশের শ্রম বাজার রক্ষার মূল চাবিকাঠি, বলছেন বিশেষজ্ঞরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী 27 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষার্থীরা বর্তমানে ঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে পূর্বে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে যেসব পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় নিবন্ধনের মাধ্যমে পরীক্ষায় বসার বিশেষ সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শীঘ্রই এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত 8 জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বন্ধ থাকলেও দেশের অন্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলছে। চলতি বছর সারা দেশে 9,439টি প্রতিষ্ঠানে 12,70,583 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। নৈতিক স্থলনের অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, দল থেকে বহিষ্কারের কারণে সংবিধান অনুযায়ী সরাসরি কোনো এমপি পদ বাতিল হয় না। জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি পেলেই আইন অনুযায়ী ইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে ইসি কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, নতুন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকারের সাথে সমন্বয় করে আবহাওয়া ও আনুষঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে ভোটের তারিখ চূড়ান্ত করা হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের তথ্য সংশোধন, নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃ ইস্যুর বিশেষ সুযোগ মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী এই সুবিধা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পূর্বে ঘোষিত নির্দেশনার মেয়াদ 2026 সালের 30 জুন পর্যন্ত নির্ধারিত থাকলেও জনস্বার্থ ও প্রবাসীদের নির্বিঘ্ন সেবা প্রদানের লক্ষ্যে সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে যেসব প্রবাসী পাসপোর্টে নাম, জন্ম তারিখ বা পিতামাতার নাম সহ বিভিন্ন তথ্য সংশোধন করতে পারেননি, তারা নতুন আদেশের অধীনে আবেদনের সুযোগ পাবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে, যা প্রবাসীদের আইনি ও প্রশাসনিক জটিলতা কমাতে সহায়ক হবে। কুমিল্লায় 9 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইয়াসিন আরাফাত এর রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2024 সালের 29 এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাজরিন সুলতানা ঝুমুর নামে এক শিশুকে অপহরণ করে পাশের একটি ধান খেতে নিয়ে যান অভিযুক্ত মফিজুল ইসলাম মফু। সেখানে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতে 14 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। বিচারিক কার্যক্রম শেষে 19 কার্যদিবসের মধ্যে আদালত রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল হক বলেন, দ্রুত সময়ের মধ্যে এই রায় প্রদান ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
রাজবাড়ী শহরের আজাদী ময়দানে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলার প্রশাসক আফরোজা পারভিন। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তারিফুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার SM মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক ও ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম সহ অনেকে। এবার বাণিজ্য কথা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার জেরে তীব্র সার সংকটের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করেছে। সংস্থাটি বলছে, বর্তমানে বাংলাদেশে সারের যে পরিমাণ মজুত রয়েছে তা দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর পর্যন্ত সরবরাহ করা সম্ভব হবে। তবে সরকার বলছে সারের যথেষ্ট মজুদ রয়েছে। মিঠুন সরকারের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। ইরান যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্যাস সংকটের কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানার মধ্যে 3টিতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে বাংলাদেশ তীব্র সার সংকটের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। হরমুজ প্রণালী বারবার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ইউরিয়া সারের যে কাঁচামাল সেটা সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে আসে, সেটা ব্যাহত হচ্ছে এবং আমাদের ইউরিয়া সার উৎপাদনে প্রোডাকশন খরচ বেড়ে যাচ্ছে এবং সময় মতো আমরা কাঁচামাল না পাওয়ার কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কৃষিতে এটার একটা প্রভাব পড়ছে। ইউরিয়া সারের দাম বৃদ্ধি পেলে এর মারাত্মক প্রভাব পড়বে কৃষিখাতে। কৃষক ও সার ব্যবসায়ীরা বলছেন, কৃষির উন্নয়নে সারের দাম নাগালের ভিতরে রাখা প্রয়োজন। সরকারের কাছে আমাদের এই আবেদন যে ইউরিয়া সারের দাম যে না বাড়ায়, এই যদি বাড়ায় তাহলে আমরা কীভাবে চলুন, সরকার এই দাম যে কমায় আনে, এটি আমাদের আবেদন। কৃষি উৎপাদনে ইউরিয়া সার ব্যাপক পরিমাণ লাগে। এই ইউরিয়া সারের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের কৃষি উৎপাদনের খরচ বেড়ে যাবে এবং কৃষকরা তখন উৎপাদন করতে সমস্যা সৃষ্টি হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিশ্ববাজারে সারের দাম বাড়লেও সরকার এই ব্যাপারে সচেতন রয়েছে। যুদ্ধের কারণে যে আন্তর্জাতিক মার্কেটে সারের দাম কিছু নন ইউরিয়া, বিশেষ করে যেগুলো আমরা বাইরে থেকে আমদানি করি, সেগুলোর যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেগুলোর ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তারপরেও আমাদের সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন। বাংলাদেশে ইউরিয়া সারের মোট চাহিদার প্রায় 80% সার আমদানি করা হয় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে সার আমদানি করার কথা ভাবছে সরকার। যে রোডে যুদ্ধ নাই, ওই রোড থেকে আমরা আনতে পারবো, আলোচনা চলতেছে। সুতরাং টোটাল জিনিসটাই সঠিক না। ইনশাআল্লাহ কোনো প্রবলেম এখনো দেখছি না, আগামী দিনেও আমি দেখতে পাবো বলে মনে করি না। চলমান এই পরিস্থিতির কারণে চরম খাদ্য সংকটে পড়তে পারে দেশের প্রায় 1,81,00,000 মানুষ, আশঙ্কা প্রকাশ করেছে WFP। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। এবার আন্তর্জাতিক কথা। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও দ্রুত বিচারের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। তাদের আন্দোলনে যোগ দিয়েছে কংগ্রেস সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। বিক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই আশ্বাসে সাড়া দিচ্ছেন না বিক্ষোভকারীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির
যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাইরে থেকে লোক পাঠানো হচ্ছে। এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। বুধবার মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এবার খেলার কথা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। হারের পর ড্রেসিং রুম কাণ্ড ও ষড়যন্ত্রের গুজব উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে দল ও কোচিং স্টাফদের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে ফিফা ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স নিশ্চিত করেছে যে টুর্নামেন্টে কোনো ম্যাচ পাতানোর বা সন্দেহজনক বেটিংয়ের ইঙ্গিত মেলেনি। রেফারির বিতর্কিত ভূমিকার অভিযোগে আর্জেন্টিনার ভক্তরা ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইনে 61,500 এর বেশি স্বাক্ষর সংগ্রহ করলেও এর কোনো আইনি ভিত্তি নেই। হারের কষ্টের পরও দর্শকরা জাতীয় দলের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন প্রকাশ করেছেন। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এলএনজি নির্ভরতায় চরম ঝুঁকি, এক টার্মিনাল বিকলে দেশ জুড়ে গ্যাস বিপর্যয়, ভোগান্তিতে বাসাবাড়ি সহ শিল্প ও পরিবহন খাত। পোশাক খাতে এআই ও অটোমেশনে বাড়ছে উৎপাদন, বাড়ছে চাকরি হারানোর শঙ্কাও, বেশি ঝুঁকিতে নারী পোশাক শ্রমিক। চট্টগ্রামে বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু 27 জুলাই, থাকছে পদার্থবিজ্ঞানের অনুপস্থিতদের জন্য পুনর্নিবন্ধনের সুযোগ। বিক্ষোভে উত্তাল দিল্লি, পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, শিক্ষামন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী ও মোদির পদত্যাগের দাবি ককরোচ পার্টির। এবং স্পেনকে অভিনন্দন তাপিয়ার, ম্যাচ পাতানোর খবর উড়িয়ে দিল ফিফা, পুনরায় ফাইনালের দাবিতে লাখো আর্জেন্টাইন ভক্তের স্বাক্ষর। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।